আমরা এই দুঃসময়ে আমরা এখন ডাক্তার, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার চিন্তা করছি, কিন্তু আজকে স্বাস্থ্য অধিদপ্তর গত 10 বছর কি ঘুমিয়েছিল মাননীয় স্পিকার? How far can we get if we sail a little bit high? মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ করব, গত দিনের অধিবেশনে এটি ব্যাখ্যা করা আমার জন্য একেবারে জরুরি ফরজ। কারণ আমি যে বিষয়টি বলেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোরআনের একটি আয়াত, এটি ব্যাখ্যা দেওয়া আমার জন্য একেবারে অপরিহার্য। যে কারণে আমি যে উদ্দেশ্যে বলেছিলাম এই বিষয়টি আমাকে বলার জন্য আপনি স্পেশালি একটু সময় দিবেন, এটা অনুরোধ করব। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনমত যাচাইয়ের উপর আমার যে নোটিশ, আমি খুব সংক্ষিপ্ত সময় 2 মিনিট। আমরা জানি যে আর কিছুক্ষণ পরেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে বিলটি পাশ হবে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বক্তব্য রেখেছেন, কিন্তু বাংলাদেশ করোনা সংক্রমণের হার যে ঊর্ধ্বগতি, বিশ্বে 5ম স্থান, এবং করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের পরিকল্পনা কি, আমি বাজেটের সাধারণ আলোচনায় বলেছিলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে অতি দ্রুত সংস্কার করতে হবে। আমরা এই দুঃসময়ে আমরা এখন ডাক্তার, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার চিন্তা করছি, কিন্তু আজকে স্বাস্থ্য অধিদপ্তর গত 10 বছর কি ঘুমিয়েছিল মাননীয় স্পিকার? আমি মাননীয় স্পিকার আজকে আপনার কাছে একটি বিষয় আমি সময় চেয়েছিলাম। আমি জানি না সংসদ কতদিন আপনি রাখবেন। আমরা একটা কঠিন সময়ের মধ্যে আছি। আগামী 2 মাস পরে আবার যখন নতুন সংসদ হবে, আমরা প্রতিনিয়ত দুঃসংবাদ পাচ্ছি। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী দুঃসংবাদ দিলেন, আমাদের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি ইন্তেকাল করেছেন। আমরা আমাদের মধ্যে আরও কত কে ইন্তেকাল করবো আল্লাহ পাক জানে। আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি যে মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন আবারও 2 মাস পরে আবার এই সংসদে সকলে মিলিত হতে পারি, এটি আমরা সকলেই প্রার্থনা করব। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ করব, গত দিনের অধিবেশনে আপনার ওইখান থেকে আমাকে ইউ হ্যাভ টু এক্সপ্লেন বলে যে বিষয়টি আমার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, এইটার জন্য আমি আপনার কাছে একটু সময় চাবো। আজকে না পারেন, এরপরে যদি সংসদ থেকে আমাকে অন্তত পক্ষে এটি ব্যাখ্যা করা আমার জন্য একেবারে জরুরি ফরজ। কারণ আমি যে বিষয়টি বলেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোরআনের একটি আয়াত, এটি ব্যাখ্যা দেওয়া আমার জন্য একেবারে অপরিহার্য। যে কারণে আমি যে উদ্দেশ্যে বলেছিলাম এই বিষয়টি আমাকে বলার জন্য আপনি স্পেশালি একটু সময় দিবেন, এটা অনুরোধ করব। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা 1, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ যে উনি বাজেট খসড়া করতে পেরেছেন, কারণ আসলে 52-53 সালে বন্যাকালীন সময়ে পাকিস্তানে বাজেট দিতে ব্যর্থ হয়েছিল, ওটা একটা ঐতিহাসিক ব্যর্থতা ছিল। আমাদের এই বাজেটে যে অর্থ বিলটা আজকে করা হয়েছে, এটার মূল লক্ষ্যটা হচ্ছে যে টার্গেট করা হয়েছে রেভিনিউ টার্গেট 3,30,000 কোটি টাকা থ্রু এনবিআর এবং টোটাল 3,80,000 কোটি টাকা। এই রেভিনিউটাকে মাথায় রেখেই অর্থ বিল। এই কোভিড পিরিয়ডে 3,80,000 কোটি টাকা বাংলাদেশের মানুষ দেবে কোত্থেকে? ইতিমধ্যে বিগত 3-4 মাসে মানুষের প্রচুর কর বাকি পড়ছে, সেগুলো রিকভার হবে কি না? যখন আপনি একটি ক্রাইসিস পিরিয়ডে হাই ট্যাক্সের জন্য একটা আইন পাশ করবেন, আমি বলবো না যে ট্যাক্স খুব বেশি হাই করা হয়েছে, অনেক ক্ষেত্রে কমানোও হয়েছে, তারপরেও তো গতানুগতিক ট্যাক্স দিয়ে আইনটা পাশ করা হয়েছে। তার ফলে যেটা হবে, মানুষ ট্যাক্স এস্কেপিস্ট হবে এবং ট্যাক্স দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলবে। এবং সরকারের জন্য যেটা হবে যে এই যে 3,30,000 বা 3,80,000 কোটি টাকার একটা টার্গেট দেওয়া হয়েছে, 3,80,000 কোটি টাকার, এইটা কর কর্মকর্তাদের উপর একটা টার্গেট সেট করে দেওয়া হবে। তখন একটা কর নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা আছে। মানুষের কাছে জোর করে কর নেওয়া হবে। ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় মানুষকে বলা হবে গত বছর আপনার যা ট্যাক্স ছিল এবছরও তাই দিতে হবে। এই ধরনের একটা সিচুয়েশন হওয়ার ভয় আমরা পাচ্ছি। খোদ এনবিআর এর চেয়ারম্যান নিজেই বলেছেন 2,50,000 কোটি টাকার বেশি ট্যাক্স আদায় করা কঠিন হবে। তাহলে এই আইনটা, অর্থ বিলটা ওটা মাথায় রেখেই করা উচিত ছিল। আমাদের এখন লোন নিতে হবে, টাকা প্রয়োজন, ব্যয় করতে হবে। সরকার এই কোভিড পিরিয়ডের আগেও আমাদের মাথা পিছু লোন ছিল 49,000 কোটি টাকা, সেটা আরও 10-20,000 কোটি টাকা পার হেড বাড়লে এমন কোনো ক্ষতি হবে না। কিন্তু জনগণের যদি কর বেশি দিতে হয়, একটা ট্যাক্স এক্সেমশন যদি ক্রাইসিস পিরিয়ডে মানুষ না পায়, তাহলে সরকার বা রাষ্ট্র আসলে জনস্বার্থের রক্ষায় ব্যর্থ হবে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য হবে যে এই আইনটি আসলে জনমত প্রতিফলিত হয়নি, কারণ সেই সুযোগটাও ছিল না। আমরা ভার্চুয়ালি অনেক আলোচনা করতে পারতাম, অনেক মতামত নিতে পারতাম। আমার মনে হয় এটি জনমতে পাঠানো প্রয়োজন। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। এমপি, মন্ত্রী
সরকারি কর্মকর্তা তারা সরকারি হাসপাতাল চিকিৎসা করবে বাধ্যতামূলকভাবে, জরুরি প্রয়োজন না হলে 20 কোটি টাকা খাওয়ার বিল, সেখানে একটা কলার দাম 2000 টাকা, একটা ডিমের দাম 1000 টাকা এবং একটা ব্রেডের এক স্লাইসের দাম 3000 টাকা, 2 স্লাইস 6000 টাকা। এই অবস্থায় এই করোনা কালে করেছেন। তখন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এটা প্রথম ধাপের যে এটা এখন দিলেন, কিন্তু ডাক্তার তো প্রয়োজন চতুর্থ ধাপের, তিনি বললেন যে এটা ভুল হয়ে গেছে। মানে স্পিকারই ভুল হলে এই ভুলের তো ক্ষমা নাই, এই ভুলের কারণে তো অনেক ডাক্তার অনেক নার্স তো আক্রমণ হচ্ছে। এইগুলি তো আমাদের দেখতে হবে। এই যে ডাক্তার নার্স যারা কাজ করছে দিনের পর দিন, এই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে এত কাজ করতেছেন, আপনি যে 24 ঘন্টায় এর খবর রাখছেন, আপনার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তো একবার ঢাকা মেডিকেলে, একবার সরহদ্দি মেডিকেলে, একবার জাতীয় হৃদরোগ হাসপাতালে, একবার পিজিতে ভিজিট করে হচ্ছিল। কারণ এখানে আমি নিজে গেলাম 2-3টা হাসপাতালে এমনিতেই, তখন ডাক্তাররা বললো যে যদি স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে আসতেন আমরা তো আমাদের ইন্সপিরেশন হতো, আমরা অনুপ্রাণিত হতাম। মানে স্পিকার শুধুমাত্র ইকুইপমেন্ট কিনে হয় না। আজকে মানে স্পিকার খুব দুঃখের বিষয় যে আমাদের স্বাস্থ্যমন্ত্রীরা। মাননীয় সদস্য শেষ, আপনার সময় শেষ। দাদা 1 মিনিট শেষ করবেন। হ্যাঁ মানুষ, আমি শেষ করে দেবো। মানে স্পিকার খুব দুঃখের বিষয়, যারই যখন সাবেক স্বাস্থ্যমন্ত্রী হোক, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যারই হোক, আমাদেরকে ও সকলে সিএম এসে সরকারি হাসপাতালে কোনো চিকিৎসার সুযোগ নেই। আমার মনে হয় মাননীয় স্পিকার, আমি আপনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা নির্দেশনা দেন যে কোনো এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তা তারা সরকারি হাসপাতাল চিকিৎসা করবে বাধ্যতামূলকভাবে, জরুরি প্রয়োজন না হলে বিদেশে যাবে না। তাহলে আমার মনে হয় যে এটা ডেভেলপমেন্ট হবে। কারণ যদি আমরা স্বাস্থ্য বিভাগ থেকে সরকারি হাসপাতালগুলিকে আমরা যদি ভালো না করতে পারি, তাহলে আমরা চিকিৎসা নিব কী হবে? মানুষ স্পিকার তাই না, আর দুঃখ লাগে প্রাইভেট হাসপাতাল যখনই কেউ যায় কোনো অ্যাডমিশন দেয় না, বলে যে করোনা টেস্ট দিয়েছে, করোনা টেস্ট কোথেকে আনবে সেটার কোনো ব্যবস্থা নাই। কাজেই স্বাস্থ্যমন্ত্রী মহোদয় দয়া করে প্রাইভেট হাসপাতালকে আপনার জবাব দিতে আওতায় আনেন এবং এটা ওপেন করে দেন, তাদেরকে বলেন 50% সিট থাকুক। যে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রীকে পিপিএ এবং কিট কেনার দুর্নীতির কারণে গ্রেফতার করা হয়েছে জিম্বাবুয়েতে। মাননীয় স্পিকার, আমাদের এই রুগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুরবস্থা এই করোনাকালে এসে এখন মানুষ বলে যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের টিভিতে একটা কার্টুন দেখায় মাননীয় স্পিকার বাচ্চাদের জন্য, মিনা কার্টুন। এই স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মিনা কার্টুনে পরিণত হয়েছে, কারণ ওই মিনা কার্টুনে একটা টিয়া পাখি থাকে, ওই টিয়া পাখির নাম হচ্ছে মিঠু। এই মিঠু ঘুরে ঘুরে বেড়ায় আর এই মিনা কার্টুন চলতে থাকে। এই স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মিনা কার্টুনে পরিণত হয়েছে, এই টিয়া পাখি দ্বারা চলতেছে এই স্বাস্থ্য মন্ত্রণালয়। এইটি মাননীয় স্পিকার, এই স্বাস্থ্য অবস্থার খুব খারাপ অবস্থা। মাননীয় স্পিকার, আমি মফস্বলের মানুষ, সুনামগঞ্জে থাকি, এখানে সংসদ আর নিয়মভবনের সংসদ থাকলে আগে নাহলে গ্রামে থাকি, এলাকায় থেকে। আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কোনো বিরোধ নাই মাননীয় স্পিকার, আমার ওনার সাথে তেমন সম্পর্কও নাই, খারাপ সম্পর্কও নাই। আমি গ্রামে ঘুরি, বাজারে যাই, গ্রামে এলাকায় মানুষের সাথে কথা বলি। আমাকে মানুষ মাননীয় স্পিকার একটা কথা বলেছে যে এটা বলার জন্য মাননীয় স্পিকার, যে যদি সংসদের সুযোগ পাই আমি এই কথাটা মানুষের কথাটা। একটা মিনিট মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার বলুন। মানুষ আমাকে বলে যে আপনি এই যে স্বাস্থ্য অবস্থা, আমাদের আইসিইউ নাই, আমাদের করোনা রোগীর চিকিৎসা নাই, জেলা সদরে আইসিইউ নাই, আইসিইউ বেড নাই, হাইফ্লো অক্সিজেন নাই, আপনারা এটা সংসদে একটু বলেন। আর এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অবস্থা, আপনার যদি সুযোগ থাকে, এই গ্রামের বাজারের লোকজন বলে মাননীয় স্পিকার, এরা গ্রামে বসেও সব খবর রাখে, তারা আমাকে বলছে যে সংসদে অন্তত বলার জন্যে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে বলার জন্যে যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে উনাকে অন্য কোনো দায়িত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই আমার বক্তব্য শুরুতে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ওনার পরিবারের সকল শহীদ সদস্যদেরকে, সকল মুক্তিযুদ্ধ যারা জীবন দিয়ে গেছেন এই দেশের জন্য,
আমি আরও স্মরণ করব যার সাথে আমি 5 বছর একসঙ্গে কাজ করেছি, আমাদের একজন প্রিয় নেতা জনাব মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যমন্ত্রী, যার সাথে আমার 5 বছর একসঙ্গে কাজ করেছি। আমি আরও স্মরণ করব ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ এবং সকল রাজনৈতিক কর্মী যারা মৃত্যুবরণ করেছেন, এবং আমাদের চিকিৎসা সহকর্মী, পুলিশ এবং প্রশাসনের সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইরা যারা ইতিমধ্যে এই কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, এবং আরও যারা এই পর্যন্ত আমাদের দেশে প্রায় 1,500 অধিক লোক মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আজকে এই ছাঁটাই প্রস্তাবে আমাদের মাননীয় সদস্যবৃন্দরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। শুধু দোষারোপই করলেন, আমরা যে কিছু করেছি সেই বিষয়টি খুব একটা আসে নাই। আমরা গত 5 মাস আমরা কাজ করে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রায় একদিন পর পরই আলোচনা হয়েছে, এবং এই কোভিড আসার শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন, প্রথমেই জানুয়ারির 21 তারিখে যখন প্রথম আমরা চায়নাতে কোভিড দেখলাম শুরু হয়েছে, তখন থেকেই আমরা এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট, সিপোর্টে আমরা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছি, যখন অন্য কোনো দেশে এর কোনো ব্যবস্থাই তখন করে নাই। আমাদের দেশে চায়না থেকে প্রায় 500 লোক আসলো, প্রথমে আসলো 200, 300। আমরা তাদেরকে কোয়ারেন্টাইনে রাখলাম, রেখে ব্যবস্থা করলাম। আমরা যখন দেখলাম যে আস্তে আস্তে ইউরোপ থেকে, মিডল ইস্ট থেকে লোক আসা শুরু করলো, প্রায় আস্তে আস্তে 8 লক্ষ লোক আসলো, এবং আমরা তখন সারা দেশে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি, এবং প্রতিটা হাসপাতালে, উপজেলা, জেলা, মেডিকেল কলেজে আমরা আলাদা করে কোভিডের জন্য আলাদা ব্যবস্থা করেছি, কোভিড হাসপাতালের জন্য ব্যবস্থা করেছি। আমরা সাথে সাথে আমরা ন্যাশনাল কমিটি তৈরি করেছি। আমরা জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও আমরা কমিটি তৈরি করেছি, যে কমিটির মাধ্যমে এই চিকিৎসার ব্যবস্থা, কোভিড চিকিৎসার ব্যবস্থা হতে পারে। আমি আবারও পদত্যাগ করতে চাই। একটাই মাত্র চাকরি ছিল আমার, আমি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আপনারা জানেন, এখান থেকেও পদত্যাগ করেছি আমি। এখন আর কোনো চাকরিই নাই যে আমি পদত্যাগ করব, কিচ্ছু নাই। তারপরও পদত্যাগ করতে চাই। তারপরও মানুষকে বলতে চাই যে ব্যর্থ হইলে পদত্যাগ করতে হয়। পৃথিবী থেকে বের হয়ে যাওয়ার ভয়ে বাড়ি থেকে বের হচ্ছি না 5 দিন ধরে। 2-4 কথা তাও বলতে চাই। করোনার এই ক্রাইসিস মোমেন্টে কথা বলতে চাই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে। আপনাদের মনে আছে, গত বছর ডেঙ্গু যখন মহামারী আকার ধারণ করছিল, তখন এই স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পরিবার নিয়ে গিয়েছিলেন, সফরে গিয়েছিলেন থাইল্যান্ড না সিঙ্গাপুরে, যেন আমি জানি না। উনি পরে জনমানুষের চাপে উনি আসতে বাধ্য হয়েছিলেন। উনি হচ্ছেন যে সেই স্বাস্থ্যমন্ত্রী যিনি ডেঙ্গু এই করোনা আসার পর 2.5 মাস সময় পেয়েছেন, তারপরও প্রিপারেশন নিতে পারেন নাই। উনি সেই স্বাস্থ্যমন্ত্রী। গত সপ্তাহে উনি করোনার ব্যাপারে মানুষকে সচেতন করতে গিয়ে নিজে প্রায় 37 জন মানুষ পিছনে নিয়ে উনি সচেতন করতে গেছেন। মানে করোনার ব্যাপারে কমন সেন্সটা পর্যন্ত উনার নাই। দেখেন, এই করোনার বিরুদ্ধে যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা কিন্তু জজ ব্যারিস্টাররা কিন্তু সৈনিক না। এইটার বিরুদ্ধে যারা সৈনিক, তারা হচ্ছেন গিয়ে ডাক্তার, তারা হচ্ছেন গিয়ে ম্যাজিস্ট্রেট, তারা হচ্ছেন গিয়ে ইউনো, যারা মাঠ পর্যায়ে কাজ করেন। আজকে তাদের বক্তব্য হচ্ছে যে এই প্রাইভেট বা পাবলিক যে ইকুইপমেন্ট, যেগুলা প্রটেক্টিভ ইকুইপমেন্ট, এগুলা ওনারা পাচ্ছেন না। আমার কথা হচ্ছে যে সৈন্যদেরকে যদি ঠিক মতো আপনি বন্দুকি দিতে না পারেন, তাহলে যুদ্ধ করবে কে? আমার দুঃখ লাগে। তারপরে এই দেশে যতই ব্যর্থ হন, এই দেশে কেউ পদত্যাগ করবে না, পদত্যাগ করা লাগবেও না। কোনোভাবে যদি একটা চাকরি পাইতে পারেন, এই দেশে আপনারা চরম বেইজ্জত করলেও আপনি কখনো পদত্যাগ করবেন না, পদত্যাগের কথাও বলবেন না, ভালো কাজ করার কথাও বলবেন না। আমার দুঃখ লাগে, আজকে ফেসবুকে দেখলাম যে সারা বিশ্ব যখন লাশ কাউন্টিং এ ব্যস্ত, লাশ গণনায় ব্যস্ত, আমাদের নির্বাচন কমিশন তখন ভোট গণনায় ব্যস্ত। আপনারা জানেন, গাইবান্ধার যে সাদুল্লাপুরে যে করোনা ভাইরাসের কথা বলা হচ্ছে, 2 জন প্রবাসী এসে ভোট দিতে গিয়েছিলেন, এবং এই ভোট দেওয়ার কারণে আরো নাকি এটা ছড়াই থাকতে পারে। তারপরও বলবো যে নির্বাচন কমিশনের কোনো দোষ নাই। নির্বাচন কমিশন হচ্ছে কি, ওনারা মনে করেন ওনারা কনস্টিটিউশনাল পোস্টে আছেন।
তারা যে জায়গায় গেছেন এটা রীতিমতো আল্লাহর কাছে চলে গেছেন। উনাদেরকে আর কোনো বদনাম বা কিছু বলা যাবে না, উনাদের কোনো রিজাইনের তো প্রশ্নই আসে না এই দেশে। তারপরও থাকেন, এই জন্যই বলছি আমি আবারও রিজাইন করতে চাই। আর কত কথা বলবো, অন্তত এখনো সুযোগ আছে। ডাক্তার যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে, যারা ইউনো, যারা ম্যাজিস্ট্রেট, যারা মোবাইল কোর্ট চালাচ্ছে, তাদেরকে এই প্রোটেক্টিভ ইকুইপমেন্টের ব্যবস্থা করেন, নাইলে লাশ কাউন্টিং করতে করতে আর কিন্তু বাঁচতে পারবেন না। তারপরে তো চলে যাবেন, পুরা দোষ দিবেন হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার ঘাড়ে। এই যারা মন্ত্রীরা যারা আবুল তাবুল বলতেছেন, তারা তো পরবর্তীতে পলাবেন, কিন্তু সব দোষ পড়বে আমার নেত্রীর উপরে, সরকারের উপরে। আমি এখন এই জন্যই আমার নেত্রীকে বলছি, নেত্রী এইসব জিনিস দিয়ে কিন্তু চাষাবাদ হবে না। আপনি এখনো সময় আছে, এদেরকে বদলি করে দিয়ে যাদেরকে দিয়ে কাজ হবে, আপনার হাতে আরো অনেক কোয়ালিফাইড লোক আছে, এদেরকে দিয়ে যারা স্বাধীনতার এইরকম যারা ধারণ করে বাহন করে যোগ্যতা সম্পন্ন লোক দিয়ে এই দুঃসময়ে, আমি মনে করি এই দুঃসময়ে এদেরকে দায়িত্ব দেন, দেখবেন দেশটা অন্তত যেখানেই হোক ধ্বংসস্তূপ থেকেও বেরোয় আসার ক্ষমতা আমাদের আছে, আমরা বেরোয় আসতে পারবো। তাই লাস্টে বলতে চাই, একটা কথাই বলতে চাই, মনে রাখবেন এটা আমার কথা না, এটা ইতিহাসের কথা, যে ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না। এই জন্যই ছাগল বদলাইয়া প্রকৃত জিনিস নিয়ে আসেন হাল চাষের।